আমরা অন্তত মনকে বুঝাইতাম যে না, দেশে পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই একই কায়দায় যদি আপনারা রাজনীতি করেন তাহলে সেই জবাব আমরা কট্টর ভাবে দিব, কিন্তু বলে দিলাম। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদকে বলে দিতে চাই, আপনি কাদের ভয়ে এই এত বড় একটা ঘটনাকে ধামা চাপা দেবার অপচেষ্টা করছেন? আমরা দেখতে পাই বর্ডারের ওপারে তাদের কি করুণ দশা, তারা কি পরিমাণ কান্না করছে। আমরা কি চাই? আজাদি। তোমরা কি চাও? আজাদি। ঢাকা কি চাও? আজাদি। দিল্লি হতে আজাদি। পিন্ডি হতে আজাদি। সীমান্তে মানুষ মরে, ইন্টারিম কি করে? ইন্টারিম কি করে? সীমান্তে মানুষ মরে। সীমান্তে মানুষ মরে, ইন্টারিম কি করে? দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। আমরা বারংবার দেখে এসেছি ভারত আমাদের দিকে যে রক্তচক্ষু দেখিয়েছে, আমরা শুধুমাত্র সেখানে নির্যাতিত নিপীড়িত হয়েছি। বাংলাদেশের দিক থেকে প্রতিরক্ষার জন্য জোরদার কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। সালানি থেকে শুরু করে বাংলাদেশের গতকালকে সেই ইব্রাহিম এবং মমিন মিয়া থেকে শুরু করে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটে যাচ্ছে। আমরা বলতে চাই 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে 71-এর রক্তে কিনা স্বাধীনতাকে আমরা দ্বিতীয়বার রক্ত দিয়ে কিনে এই দেশকে স্বাধীন করেছি। বাংলাদেশের ইন্টারিম যেই ধরনের মুখ বুঝে পররাষ্ট্রনীতি পালন করছে, এই ধরনের নীতি আমরা তাদের কাছ থেকে আশা করি না। আমরা চাই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের বন্ধু হয়ে থাকুক, কিন্তু দাদাগিরি ফলিয়ে সীমান্তে আমাদের দেশের নাগরিককে হত্যা করবে এবং সেটার জবাবে বাংলাদেশের সরকার চুপ হয়ে তাদের দাদাগিরিকে মেনে নেবে। সরকারের এই ধরনের অবস্থানকে আমরা কোনোভাবেই সমর্থন করব না এবং যে রাজনৈতিক দল এই দাসত্বকে মেনে নিয়ে বাংলাদেশের রাজনীতি করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। সীমান্তে পাখির মতো পিঠা আমারে, এর জন্য যদি কোনো প্রতিবাদী কণ্ঠস্বর, এর জন্য যদি কোনো শক্ত অবস্থান আমরা কোনো রাজনৈতিক দলকে এই পর্যন্ত দেখতাম, আমরা অন্তত মনকে বুঝাইতাম যে না, দেশে পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের কথা আপনারা সবাই বলেন, আপনার টিভিতে টক শোতে বিভিন্ন জায়গায় আপনারা বলেন যে আপনারা এই করতেছেন সেই করতেছেন, অনেক বড় বড় কথা। কিন্তু সীমান্তে আমার যেসব ভাই বোনেরা দিনে রাতে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হইতেছে, তাদের জীবনগুলো ঝরে যেতেছে অকাতরে, তাদেরকে নিয়ে তো আপনাদেরকে দেখলাম না আপনারা কখনো সীমান্তে যে আপনারা যুদ্ধ করতে, আপনারা কখনো ইন্ডিয়ান পরাশক্তির বিরুদ্ধে কথা বলতে, আপনারা ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে আপনারা মুখে মুখে বলেন ঠিকই, কিন্তু শক্ত কোনো কথা আপনারা কোনো রাজনৈতিক দল আপনারা বলেন না এই পর্যন্ত। যদি বলতেন আপনাদের নির্বাচনী ইস্তাহারে, আপনাদের বিভিন্ন টক শোতে আপনাদের নেতা কর্মীরা এই কথাগুলো বলতো, আমরা দেখতাম। একের পর এক মাসে প্রতি মাসে ঘরে দেখা যাচ্ছে আমাদের যে চতুর্দিক থেকে তিন দিক থেকে আমাদেরকে ভারতীয়রা যেভাবে ঘিরে রেখেছে সীমান্ত এরিয়াতে, 100-র মতো মানুষ প্রতি মাসে ঘরে মারা যাচ্ছে শুধুমাত্র ভারতীয় বিএসএফ দ্বারা। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে নাগরিকের প্রধান একটা ইস্যু হচ্ছে যে তার নিরাপত্তা নিশ্চিত করবে এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। কিন্তু আমাদের রাষ্ট্র বারবার ভারতের গোলামি, ভারতের দাসত্বের দায়িত্ব করে আমাদের এই স্বাধীন রাষ্ট্রের মানুষদেরকে বারবার হুমকির মুখে ফেলে দিচ্ছে। এর চরম জবাব কেউ দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ এই সরকার বা এই রাষ্ট্রের মধ্যে যারা সরকার গঠন করে তারাই এই ভারতীয় বলয়ের শক্তিমত্তাকে ব্যবহার করে বাংলাদেশের সরকার গঠন করে। আগামী যে গত যে 17 বছর গিয়েছে আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই ভারতের দাসত্ব কায়েম করে এদেশে কিভাবে একটা বলয় সৃষ্টি করেছিল, কিভাবে নির্বিচারে মানুষকে গুম করেছিল, কেউ কখনো প্রশ্ন করতে পারে নাই। পুনরায় আবার দেখা যাচ্ছে আমাদের এই রাজনৈতিক দলগুলো আবার সেই ভারতের বলয়ের দিকেই ফিরে যাচ্ছে। বিএসএফ ওই দিক থেকে মায়ানমার আমাদের উপর অতর্কিতভাবে প্রতি মাসে প্রায় 100-র মতো মানুষ মারছে, অথচ তা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই। আপনি দেখেন গতকাল 2 জন ভাইকে পিটিয়ে মেরে পদ্মায় ভাসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত শুনেছেন কোন রাজনৈতিক দলের নেতা কথা বলেছে এটা নিয়ে? কোথায় আপনাদের রাজনীতি? রাজনীতিকে বিরোধী দল যখন আরেকজনকে হত্যা করে সেটাকে নিয়ে রাজনীতি, এই নোংরা রাজনীতিকে এখনো চাচ্ছেন আপনারা চালিয়ে যেতে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই নোংরা রাজনীতি আর চলবে না। আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই একই কায়দায় যদি আপনারা রাজনীতি করেন তাহলে সেই জবাব আমরা কট্টর ভাবে দিব, কিন্তু বলে দিলাম। আমরা রক্ত দিতে শিখে গেছি, আমাদেরকে এই রক্তের দোহাই দিবেন না, আমাদেরকে দাদাগিরি দেখাবেন না, চোখ রাঙানি দেখাবেন না। আপনাদের চোখ রাঙানি পড়ুয়া আমরা করি না। ইনকিলাব জিন্দাবাদ।
বিগত সরকার কিংবা আপনার বান্ধবী এদেশে আর ক্ষমতায় নাই। এই নতজান পররাষ্ট্রনীতি এদেশে আর চলবে না। আপনি এই বাস্তবতা মেনে নেন। আপনার সেই দাদাগিরি ফলানো এখন আর চলবে না। এই 24-এর গণ অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণহানি এবং সহস্র মানুষের অঙ্গহানির পরে যে ইন্টারিম সরকার আমরা পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম এই ইন্টারিম সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবে, কিন্তু আমরা বারবার হতাশ হয়েছি। এই ইন্টারিম সরকার একটা মেরুদণ্ডহীন প্রশাসনের মতো তাদের ক্ষমতা দেখিয়েছে, তারা কিছুই করতে পারে নাই। আজ আমরা ইতিহাসের এমন এক দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আঞ্চলিক পূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারবো। সেই অসম চুক্তিগুলো বাতিল করা হয় নাই। আপনারা কাকে ভয় পাচ্ছেন? তাদের চোখ রাঙানিতে আপনারা এখনো পর্যন্ত এই নতজানু পররাষ্ট্রনীতি আপনারা এখন পর্যন্ত বদলাতে পারেন নাই। আমরা দেখতে পাই এই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই আমরা দেখতে পাই সীমান্তে এই বিএসএফ এর সন্ত্রাসী গুন্ডারা আমার বাংলাদেশের মানুষের উপর তারা বিভিন্ন সময় গুলি চালায়। গত রাতে কি হয়েছে? গত রাতে সন্ত্রাসী নৃশংস হায়নার মতো তারা আমার 2 বাংলাদেশি ভাইকে পিটিয়ে হত্যা করে পদ্মায় ভাসিয়ে দিয়েছে। আমরা এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার কোনো বিবৃতি দেখি নাই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদকে বলে দিতে চাই, আপনি কাদের ভয়ে এই এত বড় একটা ঘটনাকে ধামা চাপা দেবার অপচেষ্টা করছেন? আমরা বিভিন্ন সময় শুনতে পাই ভারতের ইশারায় বাংলাদেশের নাকি রাজনৈতিক অনেক কিছুর পথ পরিবর্তন হয়, যার কারণে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য দিল্লির ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম দিল্লির ক্লিয়ারেন্সের রাজনীতি বাংলাদেশে হতে দিবে না। আমরা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় রক্ত দিতে প্রস্তুত রয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে সমঝোতার ভিত্তিতে, 2 দেশের পারস্পরিক সৌহার্দ্য এবং সম্মান রক্ষার ভিত্তিতে। আওয়ামী লীগ সরকার এই পতিত ফাঁসিবাদ আমাদেরকে বুঝাতো আমরা নাকি দিল্লির উপর অনেক জায়গায় ডিপেন্ডেন্ট। দিল্লি থেকে পেঁয়াজ রসুন না আসলে, চাল না আসলে নাকি আমরা খেতে পারবো না। এইবার শুধু দিল্লি থেকে পেঁয়াজ আমদানি করার অনুমতি দেওয়া হয় নাই, আমরা দেখতে পাই বর্ডারের ওপারে তাদের কি করুণ দশা, তারা কি পরিমাণ কান্না করছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার দেশ সব দিক থেকেই স্বনির্ভর এবং এই স্বনির্ভরতাকে বৃদ্ধি করতে আমরা এই অভ্যুত্থানের প্রজন্ম সর্বদা প্রস্তুত রয়েছি।